দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো শিক্ষায় কোথায় গুরুত্ব দিব এই বিষয়ে। আজকে আলোচনার জন্য আমার দুজন অতিথি উপস্থিত আছেন স্টুডিওতে। একজন আমাদের যে স্কুল ও কলেজের যে শিক্ষকরা আছেন তাদের যে সমিতি আছে তার যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন, তিনি একটি স্বনামধন্য কলেজের অধ্যক্ষ। এবং আমার সাথে আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান, তিনি শিক্ষা বিষয়ে গবেষণা করে থাকেন এবং একই সাথে লেখালেখি করেন। ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করবো। আকমল হোসেন, আপনার সাথেই আলোচনা শুরু করি। একটা বড় আমাদের তো যেটাকে আমরা বলি যে উন্নতির জায়গা, সেটা হলো যে শিক্ষা। আমরা যারা সাধারণভাবে আমাদের যেই নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেই পরিবারগুলো আছে তারা অর্থনৈতিক মুক্তির একটা বড় জায়গা দেখেন শিক্ষা। ফলে গুণগত শিক্ষা একটা বড় বিষয়। এর আগে আমরা দেখেছি বছরের পর বছর শিক্ষার মান নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন এসেছে, যা আমরা আলোচনা করেছি যে অনেক সংখ্যক শিক্ষার্থী পাশ করলেও তারা ঠিক মতো শিখে পাশ করছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেছে। এবং আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক পাশের হার থাকলেও অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গিয়ে তাদের মান সম্পর্কে অনেক প্রশ্ন এসেছে। তো এইবারের যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল দেখা গেল তা ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে গত বেশ অনেক কয়েক বছর ধরে বেশ নিচে আছে। এই শিক্ষার মানের যে কিছুটা, এটা কি এখন প্রপার অ্যাসেসমেন্ট হলো, নাকি এইবারের যে ফলাফলটা আছে এটাকে আপনারা বলবেন যে এটা ঐতিহাসিকভাবে যে ফল আছে তার থেকে নিচে আছে? চলমান ঘটনা থেকে নতুন কোনো ঘটনা হলে সেটা হচ্ছে নতুন আগ্রহের নতুন পোস্টের জন্ম দেয়। আমাদের দেশে দীর্ঘদিন ধরে পরীক্ষাগুলিতে যে ফলাফল হচ্ছে সেই ফলাফল থেকে এটা একটু ব্যতিক্রম, যে কারণে এটা আলোচনায় এসেছে। কারণ আমরা সবসময় একটা জিনিস বিবেচনা করেছি যে সংখ্যাগত মান নিয়ে, কিন্তু শিক্ষার মূল কথা কিন্তু সংখ্যাগত মান নয়। শিক্ষার মূল কথা হচ্ছে তার আচরণের পরিবর্তনের ভিতর দিয়ে দেশ, জাতি, মানুষ এবং সমাজের জন্য করার মতো দক্ষতা যোগ্যতা সে অর্জন করবে। যে কারণে আজ থেকে 50 বছর আগে যে ছেলেটা সাধারণত দ্বিতীয় শ্রেণীতে পাশ করেছে বা তৃতীয় শ্রেণীতে পাশ করেছে, সে তার কর্মজগতে যে পারদর্শিতা দেখাতে পেরেছে, পরবর্তীকালে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার ফলেও সেইটা দেখাতে পারেনি। এইটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমাদের দেশের একটা হচ্ছে রাষ্ট্রীয় পলিসিও এর পিছনে কিছুটা দায়ী বলে আমার কাছে মনে হয়। কারণ এখানে যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা প্রথমে প্রবর্তিত হয়েছিল শিক্ষার হার বাড়ানোর জন্য, যেটা 2000 থেকে 2015 সাল পর্যন্ত, সেইখানে কিন্তু একটা বলা হয়েছিল যে শিক্ষার্থীদের ঝরে পড়ছে, শিক্ষার হার কমে যাচ্ছে, এইটাকে কিভাবে বাড়ানো যায় সেইটার কারণেই কিন্তু প্রাথমিক শিক্ষায় গেলেই তাকে অটো পাসের মাধ্যমে পাশ করে দেওয়ার একটা প্রবণতা ছিল। মানে যদি আমরা মানদণ্ডের ভিতরে নাও পড়ে তারপরেও পরের ক্লাসে তুলে দেওয়ার একটা এইটা তার মানে সংখ্যাগত বিবেচনা, যে পৃথিবীতে নিরক্ষর থাকবে না। যেই কারণে এইটা নিয়ে আসার ভিতর দিয়ে আমাদের এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে 500 টাকা বেতনের শিক্ষক দিয়ে পড়ানো শুরু হলো, এবং হাই স্কুলগুলিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হলো। এবং এটা শুরু হইতে সংখ্যাগত মানটাকেই আমরা বিবেচনা করেছি, গুণগত মানটাকে ওইভাবে বিবেচনা করা সম্ভব হয়নি। কিন্তু এইটার তো একটা ফলাফল আমরা দেখেছি যে সর্বশেষ যে স্কুলের একটা পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে একটা অ্যাসেসমেন্ট হলো, প্রায় অর্ধেকের মতন শিক্ষার্থী ক্লাস 5-এ আমরা দেখেছি যে অঙ্কে বা বাংলা আসলে ওই মানদণ্ডে শিখতে পারে নাই। এইটা তো বের হয়ে আসলো যে খুব প্রকটভাবে শিক্ষার মানের। হ্যাঁ, ওইটার ধারাবাহিকতায় কিন্তু এইটা চলছে, এবং এইটার জন্যে অনেকগুলো পক্ষই এর সাথে অ্যাডজাস্ট করার প্রয়োজন ছিল, সেটা করতে পারেনি। সেটা প্রথমে আমি আমাদের শিক্ষকদের বলি যে শিক্ষকের ক্লাসরুমে তার পাঠদান, তার লজিস্টিক যে সাপোর্ট, তার হচ্ছে মনোবিকাশের যে জায়গা, তার পরিবেশের যে অবস্থা, সেইগুলো রিয়ালাইজেশন করা, এইগুলো করার ভিতর দিয়ে যে পাঠ দেওয়ার কথা, সেই জায়গাটা একটু ঘাটতি ছিল। সেখানে অভিভাবকদেরও একটা ঘাটতি ছিল। কারণ আমরা দেখেছি যেই অভিভাবকগুলো সচেতন,
তাদের শিক্ষার ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে। কারণ একজন শিক্ষার্থী স্কুলে 4 ঘন্টা 5 ঘন্টা থাকে, এর ভিতরে সে 6টা বিষয় পড়ে এবং এইখানে একটা গাইডলাইন মতো দিয়ে দেওয়া হয় যে টাইম টেবিল, সেইটা যে বাসায় যে সে যখন সেইটার চর্চা করতে পারে না তখন কিন্তু আর ভালো কিছু করতে পারে না। এবং এইখানে প্রাইমারি স্কুলে শিক্ষকদের যে শ্রম ঘন্টা এবং সেখানে শিক্ষক যে সংখ্যা, সেইখানের থেকে তাদের পাঠদানের যে সময়টা সেইটা কিন্তু কম। আবার মাধ্যমিক স্তরে যে শিক্ষক, সেই শিক্ষা স্তরে এক একজন শিক্ষককে দিনে 5টা 6টা করে সাবজেক্ট পড়াইতে হয় এবং সেখানে বিষয়ভিত্তিক টিচার কিন্তু রিসেন্টলি দেওয়া শুরু হয়েছে, আগে কিন্তু দেওয়া শুরু ছিল না। আবার আনুষঙ্গিক কাজ করতে হয়, শিক্ষকের মানটা একটা প্রশ্নের ভিতরে পড়েছে। আরেকটা হচ্ছে লজিস্টিক যে সাপোর্টটা, যেটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া সহজতর করা যায় কীভাবে, সেই জন্য বিভিন্ন উপকরণের ব্যবহার, সেই উপকরণের ব্যবহার কিন্তু সব জায়গায় নিশ্চিত হয়নি এবং সেইগুলোর কারণে হচ্ছে বৈদ্যুতিক সুযোগ সুবিধার কারণে, আর্থিক সঙ্গতির কারণে, আবার হচ্ছে শিক্ষকদেরও এই নতুন প্রযুক্তির সাথে অনেক শিক্ষক কিন্তু অ্যাডজাস্ট করতে পারেনি, যেমন সামগ্রিকভাবে শিক্ষার গুণগত মানটা বাড়েনি, যে কারণে এবারের ফলাফলটা সেটার একটা বহিঃপ্রকাশ দেখতে পান। এবং এইটার পিছনে আরেকটা কারণ আছে যে করোনাকালীন সময়ে একটা সময় তাদের লেখাপড়ার ঘাটতি গেছে, তারপরে 24 সালে যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানের প্রতি পাঠদানের যে একটা ব্যাঘাত ঘটেছে এবং পরবর্তীকালে শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ, শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়ার যে রেগুলারিটি, সেই জায়গায় অনেকটা হচ্ছে হ্যাম্পার হয়েছে। আমি এই জায়গাটা ফেরত আসি। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনি তো শুনলেন এবং শিক্ষা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এবং জরিপও বিভিন্ন সময় আপনারা করেছেন, যেই জরিপগুলো শিক্ষার মানের ক্ষেত্রে সরকারি তথ্যের পাশাপাশি আপনাদের নিজস্ব জরিপের ভিতর দিয়েও বিভিন্ন এই ধরনের বিষয়গুলো উঠে আসছিল, কিন্তু সামগ্রিকভাবে নীতিতে নীতি ক্ষেত্রে এটা খুব বেশি আঁচড় কাটছিল না। আপনি কি মনে করেন যে সাম্প্রতিক যেই রেজাল্টটা যদি একটা প্রকৃত চিত্র উঠে আসলো কিনা এবং সেইটার ফলে শিক্ষার নীতির জায়গা থেকে যে দৃষ্টিভঙ্গি, সেইটা একটা পরিবর্তন আনবে কিনা? এবারকার রেজাল্ট হচ্ছে 21 বছরের মধ্যে একটি বিপর্যয়। 2005-এ আমরা লাস্ট দেখেছিলাম যে 59% পাস করেছিল, এবার 57 অন এন এভারেজ। সো এই যে আমরা একটা বিপর্যয় দেখলাম, এখন আমাদের খুব হই হুল্লোড় শুরু হলো যে এত খারাপ কেন। খারাপটা কিন্তু একদিনে হয় নাই, খারাপের দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রি কোভিড, একটা হচ্ছে পোস্ট কোভিড। এখনকার যে বাচ্চাগুলো পড়াশোনা করছে, যারা এসএসসি পরীক্ষা দিয়ে বা এইচএসসি দিচ্ছে, এই এইচএসসি যে বাচ্চাটা এখন এবার পরীক্ষা দিল, এ বাচ্চাটা যদি আপনি দেখেন, সে এসএসসি পাস করেছিল 2023 সালে। তখনকার সিলেবাসটি সে পাস করেছিল খুব সংক্ষিপ্ত একটি সিলেবাস দিয়ে। দেন সে ক্লাস 8, দ্যাট ওয়াজ এ পাবলিক এক্সাম, ক্লাস 8 পাস করেছিল 2021 সালে, দ্যাট ওয়াজ অটো পাস ডিউ টু কোভিড। সো প্রবলেমগুলো হচ্ছে এই বাচ্চাগুলো ভুলেই গিয়েছে পড়াশোনা। তারা দেখবেন এই যে গত বছর যে জুলাই বিপ্লবের পরে শিক্ষার্থীরা যে আমাদের সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়লো যে আমরা পরীক্ষা দেব না, আমাদেরকে অটো পাস করিয়ে দিতে হবে। এবং ভালো মন্দ আমি বলবো না, আমি বলবো ডিসিশনটা হয়তো ওয়াইজ ছিল না। আমরা এক পর্যায়ে মেনে নিয়েছিলাম যে অটো পাস তাদেরকে, যে কটা পরীক্ষা দিয়েছিল বাকি পরীক্ষাগুলো না দিয়ে তাদের আগের অন্য সাবজেক্টের সাথে মিলিয়ে তাদেরকে পাস করে দেওয়া হয়েছিল। তার মানে এই প্রজন্মটা আমরা যেটা দেখছি, এই প্রজন্মটা হচ্ছে করোনার সময় থেকে পড়াশোনা ছেড়ে দেওয়া একটি প্রজন্ম, বা অন্তত পক্ষে তারা ঘাটতির সম্মুখীন। হ্যাঁ, আমি ওই জায়গাতে আসছি, ছেড়ে দেওয়া একটা প্রজন্ম এবং তারা পড়াশোনা কম করে একটি ঘাটতি নিয়ে আসছে। এটি হচ্ছে একটা যে হঠাৎ করে কেন বিপর্যয় হলো। দ্বিতীয় যে জিনিসটি, সেটি হচ্ছে স্যার যেটি পয়েন্ট আউট করেছেন রাইটলি, সেটা হচ্ছে আমরা একটি লম্বা সময় থেকে এমডিজি বা এমডিজির মাঝামাঝি এসডিজির আগে থেকে আমরা একটা সময় 2010 সালে শিক্ষানীতি প্রণীত হওয়ার পর থেকে আমরা নাম্বারের দিকে গিয়েছিলাম। নাম্বারে আমরা দেখেছি অলমোস্ট প্রাইমারিতে 99-এ আমরা উঠে গেলাম এক পর্যায়ে, এখন আবার 98-এ যে এনরোল হচ্ছে। কিন্তু আমার কতগুলো বাচ্চা প্রাইমারি সাইকেল শেষ করছে, সেই জায়গায় একটা বড় প্রশ্ন রয়েছে। এটি একটি। দ্বিতীয়, যে কয়জন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাচ্ছে, সেকেন্ডারি থেকে কলেজে যাচ্ছে, তার যেগুলো শিখে যাওয়ার কথা ছিল সেটা কি সে শিখে যাচ্ছে? তার ফলাফল আমি হয়তো বললে এই জায়গায় এটা
মানাবে না, আমি গভর্নমেন্টের যে NSA ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট যে রিপোর্টটি রয়েছে, সেই রিপোর্টটি আপনি 2015, 17 এবং এবার যেটা হচ্ছে এটা তো আরও ভয়াবহ হবে। এই রিপোর্টগুলো যদি আপনি দেখেন, ক্রমান্বয়ে তারা হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে আপনার বাংলাতেও খারাপ করেছে, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং ICT। NSA গ্রাফটা আমাদের যদি কোয়ালিটি বাড়তো, তাহলে NSA গ্রাফটা ক্রমান্বয়ে এইরকম করে আস্তে একটু হয়তো বড় হতে পারতো, কিন্তু না হয়ে একবারে এইরকম করে কমতো, ধাম করে নিচে নেমে গিয়েছে। দ্যাট মিন কোয়ালিটিতে আমরা বড় ধরনের ডক্টর মোসাদ্দেক, আমি একটু এই জায়গাটায় যদি হাইলাইট করি, মানে এই বিষয়টি আমরা কিন্তু গত অন্তত 3-4 বছর ধরে আমরা এটা বলছি, তাই না, যে এই ধরনের একটা গুণগত ঘাটতি হয়েছে। স্কুল কলেজ বন্ধ ছিল সারা পৃথিবীর মধ্যে, বাংলাদেশে সবচাইতে বেশি সময় বন্ধ রাখা হয়েছে। হ্যাঁ, সো সেইটার কারণে যে ঘাটতি হয়েছে, এবং যত ধরনের আমরা প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার চেষ্টা করেছি, সেইটা ঠিকঠাক মতো করা যায়নি। কারণ হলো যে একটা বড় সংখ্যক শিক্ষার্থী এই ধরনের প্রযুক্তির হয়তো নাই, অথবা তারা এটার সাথে ফ্যামিলিয়ার ছিল না, মিসইউজ হয়েছে, এটা মিসইউজও হয়েছে। এখন এরপরে যেটা বড় আলোচনার জায়গা ছিল, সেটা হলো এই ঘাটতিটা পূরণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, আমরা আমাদের গবেষণা থেকেও বলেছি। তো সেই জায়গাতে সত্যিকার অর্থে কি কোনো ধরনের পদক্ষেপ সরকার নিয়েছিলেন কোভিড পরবর্তী যে ঘাটতিটা? আপনি যদি আমার কাছে এটা জিজ্ঞেস করেন, আমি যেহেতু এই সেক্টরে কাজ করব, আমি বলবো যথাযথ পদক্ষেপ নেওয়া হয় নাই। কারণ হচ্ছে যখন স্কুলগুলো খোলা হলো, তখন আমাদের দিক থেকে একটি গভর্নমেন্টকে বারবার আমরা লিখিতভাবে বিভিন্ন প্রোগ্রামে আমরা জানিয়েছি যে একটা স্কুল ওয়াইজ একটা অ্যাসেসমেন্ট করে কোন বাচ্চার কোথায় ঘাটতি, তার জন্য যদি এক্সট্রা ক্লাস নিতে হয়, এক্সট্রা কোনো কিছু করতে হয়, সেটিকে দেখার। কিন্তু সেটি দেখা হয় নাই, ফলে ঘাটতিটা নিয়েই সে এগোতে শুরু করল। তার সাথে আরেকটি ডামাডোল এসে দেখা দিল কি, আমাদের একটি হচ্ছে কারিকুলামটা রিভাইজ করে নতুন একটি কারিকুলাম ইন্ট্রোডিউস করা হলো। নতুন কোভিডের পরে আমাদের কারিকুলামটাকে পিছিয়ে দেওয়া যেত, যে আমরা আগে বাচ্চাগুলোর যে শিখন ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করে দেন আমরা নতুন কারিকুলামটা ইন্ট্রোডিউস করব। বাট ওই সময় যেটি হলো, আপনি জানেন যে নতুন একটি সিস্টেম, নতুন একটি কারিকুলাম ইন্ট্রোডিউস করতে গেলে তার সাথে কিন্তু অনেকগুলো প্রিপারেশন লাগে, টিচারকে ট্রেন করতে হয়, তারপর আমাদের হচ্ছে এর সাথে লজিস্টিক সাপোর্ট লাগে। আর এই কারিকুলামটা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেটি কিন্তু আমাদের সোসাইটির সাথে সেভাবে অ্যাডজাস্ট করার জন্য অনেকগুলো এলিমেন্ট ছিল, যেগুলো আমরা কভার করি নাই। তো গভর্নমেন্ট যেটি করেছিলেন, তৎকালীন গভর্নমেন্ট, এটাকে পূরণ না করে, এটাকে প্রপার অ্যাসেস না করে হঠাৎ করে নতুন একটি কারিকুলাম। আকমল হোসেন, আপনার কাছে যে আপনারা তো কলেজে যখন শিক্ষার্থী নেন, মানে এই কোভিডের পরবর্তী সময়ে আপনারাও কি ক্লাসরুমে যখন আপনারা নিয়েছেন, আপনি যখন কলেজের দায়িত্বে আছেন, সেই কলেজে পড়াচ্ছেন, উচ্চ মাধ্যমিক পাশ করে যখন তারা অনার্স বা ডিগ্রিতে লেভেলে পড়তে যাচ্ছেন, একই রকম আপনারা কি ঘাটতিটা পেয়েছেন? এবং পেলে কি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই ঘাটতি পূরণের জন্য কোনো বিশেষ উদ্যোগ অ্যাক্রস দ্য বোর্ড ছিল? মানে একটা দুটো প্রতিষ্ঠানের কথা আমি বলছি না, দেশব্যাপী বলছি। মানে এসএসসি লেভেল পাশ করার পরে তো উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়, তা সরকারের একটা নীতিমালা আছে যে পাশ করলেই তাদেরকে ভর্তি করার বিধান আছে। কিন্তু সেই সব শিক্ষার্থীতে দেখা গেছে যে অনেক শিক্ষার্থী বানানটাই ভালো পড়তে পারে না। অর্থাৎ এইটা তো তাহলে আরও নিচের লেভেল, পড়তে পারার মতন অ্যাবিলিটি তো ক্লাস 3-4-এই যাওয়া উচিত না। কিন্তু এই রকম ঘটনাও, মানে এসএসসি পাস করেছে এই রকম ঘটনাও আছে। আর একটা যে জিনিসটা হচ্ছে, ওই বেসিক যে জিনিসটা, ইন্টারমিডিয়েট লেভেলে যে কারিকুলামটা দেওয়া আছে, যে সিলেবাসটা দেওয়া আছে, শিক্ষকটা সেটা হচ্ছে ফলো করে পাস করানোর জন্য। কিন্তু ওইটার ব্যাকের জিনিস যদি তাকে পড়াইতে হয়, অভ্যস্ত করাইতে, তাহলে আরও তার বেশি সময় লাগে। কিন্তু সেই বেশি সময় পাওয়া যায় না। সেটা না পাওয়ার কারণ হচ্ছে 365 দিনের এমনি 52 সপ্তাহে কিন্তু 52 দিনে 104 দিন ছুটি। সেটা তো স্বাভাবিক, সব সারা পৃথিবীতেই থাকে। হ্যাঁ, সারা পৃথিবীতে থাকে। কিন্তু এই যে বিশাল একটা ছুটি, তারপরে আরও অনেকগুলো সরকারি কার্যক্রমের কারণে কিন্তু প্রতিষ্ঠান ছুটি থাকে। ফলে ক্লাস আওয়ার, সেই ক্লাস আওয়ারটা কিন্তু খুবই কমে যাচ্ছে। তো এইটাও একটা, সেটা তো আগেও মানে তো আমাদের ছুটির সংখ্যা কি বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে? মানে আগে তো একদিন ছুটি ছিল, পরে 2 দিন ছুটি হয়েছে। আমি একটু স্যারকে কমপ্লিমেন্ট করতে চাই। আমি একটা স্টাডি করেছিলাম 2023 সালের অগাস্ট থেকে শুরু করে 2024 সেপ্টেম্বর পর্যন্ত। 14 মাসে টোটাল হচ্ছে 427টি ওয়ার্কিং ডেজ ছিল। এর মধ্যে গভর্নমেন্ট হিসাবে অনলি 148 দিন স্কুল খোলা ছিল, বাকি 279 হচ্ছে স্কুল বন্ধ ছিল।
এবছর যদি আপনি খেয়াল করেন, এবছরে আপনি দেখবেন আপনার রমজান থেকে শুরু করে তারপরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এভাবে আমাদের ম্যানেজমেন্টের ঝামেলা আছে। লম্বা সময় বছরের মানে স্যার যেটা বলছে যে 52 সপ্তাহে 52 দুগুণ 104 দিন, বাস্তবতা হচ্ছে 104 দিনের সাথে আরও অনেকগুলো ছুটি। 14 মাসে 427 দিনের মধ্যে 279 দিন স্কুল বন্ধ ছিল গভর্নমেন্ট হিসাবে। আর একটা হচ্ছে যে শিক্ষকদের এখন মতাদর্শিক বা জায়গাটা একটু দুর্বল হয়ে গেছে। এই যে ডিজিটালের ব্যবহারের ভিতর দিয়ে এটা যতটা ইতিবাচক কাজে ব্যবহার হচ্ছে তার চেয়ে নেতিবাচক কাজে ব্যবহার হচ্ছে। সেটা হচ্ছে এখন মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার কারণে, এবং মোবাইলের এমন কিছু অ্যাপস আছে যেটার প্রতি তারা আগ্রহী, কিন্তু এইসব আবার অনেক অ্যাপস আছে যেটা শিক্ষামূলক, কিন্তু তারা সেইটা কিন্তু অভ্যস্ত না, কারণ বয়সের একটা বিষয় আছে। সামগ্রিকভাবে আমাদের সমাজটা সেভাবে গড়ে উঠতে পারেনি। তা আমরা সমিতির পক্ষ থেকে এটা একটা সাজেস্ট করেছিলাম যে শিক্ষার্থীর বাড়িতে মোবাইলের বিকল্প হিসাবে যে ট্যাব আছে, ল্যাপটপ আছে, এইগুলো তারা হচ্ছে ডিজিটালের জন্য ব্যবহার করবে, কিন্তু মোবাইলটা তাদেরকে হচ্ছে এটা দেওয়া উচিত না। তাই এইটার পেছনে কিন্তু একটা বিরাট সময় চলে যায়, তারা হচ্ছে মূল একাডেমিক কাজ থেকে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে, যেটা শিক্ষার মানের ক্ষেত্রে আরেকটা হচ্ছে আমাদের দেশের যে মূল্যায়ন পদ্ধতি, সেটা হচ্ছে খাতায় লিখবে, এই লেখার ভিতর দিয়ে। আমি যদি একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, গুণগত শিক্ষায় মাপকাঠিতে দাঁড় করাতে চাই, তাহলে তার আনুষঙ্গিক যে বিষয় সেগুলো কিন্তু মাপকাঠিতে আসা, সহশিক্ষা কার্যক্রম, এই কার্যক্রমগুলো মিলেই এইটা হচ্ছে আসা উচিত, কিন্তু সেইটা আসে না। ওইটা হচ্ছে মুখস্থ বিদ্যার উপরে কিছু লেখা হয়, সেই লেখার উপর ভিত্তি করে কিন্তু এই মূল্যায়নটা হয়। আমি আপনাদের সাথে এই আলোচনা চালিয়ে যাব, একটা ছোট বিরতিতে যাই। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে শিক্ষায় আমরা কোন জায়গাটায় গুরুত্ব দিব, সেই আলোচনায় আমরা ফিরবো, কিন্তু একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আপনাদের সাথে আবার দেখা হবে। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। আকমল হোসেন, বিরতির আগে আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় আমাদের এখনো কিছু ঘাটতি রয়ে গেছে, এটা শিক্ষার সময় থেকে শুরু করে, উপকরণ থেকে শুরু করে, শিক্ষকের মানের কথাও বলছিলেন, এবং একই সাথে আপনি বলছিলেন যে পরিবারের ভেতরেও কিছু দেখভাল করার এখন প্রয়োজন আছে প্রযুক্তিগত জায়গা থেকে। নতুন যেই এইচএসসি পরীক্ষার যেই অ্যাসেসমেন্টটা আসলো, যে পাশের হারটা আসলো, এইটা কি আমাদেরকে এখন যদি সেটাকে আমাদের জন্য একটা, আমরা যেটাকে বলি ওয়েক আপ কল, যে ঘুমিয়ে থাকা যেই বিষয়গুলো আমরা জানতাম আমাদেরকে নীতির জায়গা থেকে টাচ করে নাই, তো সেই জায়গাকে যদি আমি বিবেচনায় নেই, যেই শিক্ষার্থীরা পাশ করতে পারলেন না, তাদের জন্য সত্যিকারভাবে আসলে কি ধরনের পরামর্শ আপনি দিবেন, যে কোন জায়গাটায় এখন তারা ফোকাস দিবে, যে এটা সামনের দিনে তাদের এই ঘাটতি পূরণে সাহায্য করবে? আমরা আমাদের ছেলে মেয়েদের জনশক্তি হিসাবে গড়ে তুলতে চাই, এবং সেটা যে গড়ে তুলতে চাই তাহলে তাদেরকে কোথায় কাজে লাগানো যায় সেইটা বিবেচনা করতে হবে। তাই সবার দ্বারা তো এইভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব না। যদি না হয় তার সেই ক্ষেত্রে আমরা বিকল্প প্রস্তাব হিসাবে বলি যে কারিগরি যে শিক্ষা আছে, সেই কারিগরি শিক্ষার হচ্ছে এক্সপানশন দরকার। এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে পরিচালনা করেছে মেধাবী শিক্ষার্থীদের যেমন দরকার, সেই ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থী তো হয়তো সবাই হবে না, কিন্তু তারা হয়তো অন্য কাজে মেধাবী হবে। তো সেই জায়গায় হচ্ছে কারিগরি শিক্ষাটাকে এক্সপানশন করা, অর্থাৎ যারা মেধার ভিত্তিতে আগাচ্ছে তারা গবেষণা, আর এই ধরনের শিক্ষার্থীদের আয়বর্ধকমূলক এবং স্কিল ডেভেলপ করে সে নিজে বাঁচবে, তার পরিবারকে বাঁচবে এবং দেশের জন্য কিছু কাজ করবে। সেই জন্য কারিগরি শিক্ষাটাকে এক্সপানশন করার দরকার। আমি ডক্টর মোস্তাফিজ আপনার কাছেও জিজ্ঞেস করি, মানে এইটা একটা স্বাভাবিক প্রচলিত ধারণা আছে যে যেই শিক্ষার্থীরা দুর্বল শিক্ষার্থী তাদেরকে কারিগরি শিক্ষার দিকে নিয়ে যাওয়া, কিন্তু আমরা যেটা আমাদের গবেষণার ভিতরে দেখেছি যে এইটার ফলে কারিগরি শিক্ষার যে ধরনের মানে গুরুত্বটা থাকা দরকার, এই গুরুত্বটা সবসময় পান না, এবং এটাকে সামাজিকভাবে একটু নিচু চোখেও দেখা হয়। এবং দিন শেষে ওই বেসিক যেই স্কুলের থেকে যেইটা আপনি শিখনের কথা বলছিলেন,
সেই ধরনের শিখন না থাকার কারণে বা লার্নিংটা না থাকার জন্য, স্কিলটা না থাকার কারণে এইখানে গিয়েও তারা আসলে প্রপারলি স্কিল ডেভেলপমেন্টে শিখতে পারেন না। তো স্কিল ডেভেলপমেন্টের মানে উপরে গুরুত্ব, এটা তো নীতিগত জায়গা থেকে সাধারণ কথাবার্তায় তো আমরা সবসময়ই বলি, কিন্তু সত্যিকার অর্থে কি এটার মানে ফোকাস করতে হলে আমাদের কি করা দরকার? এবার দেখবেন স্যার যেটি বলছিলেন যে কি পরিমাণ ফেল করলো, 4.5 লাখ শিক্ষার্থী ফেল করেছে, প্রতি 10 জনে 4 জনের বেশি শিক্ষার্থী ফেল করেছে। তো এই যে একটা হিউজ নাম্বার, অলমোস্ট অর্ধেকের কাছাকাছি, এবং অনেকেই তো আগামী বছর পরীক্ষা দিবেন। হ্যাঁ, অনেকে পরীক্ষা দিবে। এখন আমাদের গভর্নমেন্টের একটা প্ল্যান থাকা উচিত, বা প্ল্যান করা উচিত, থাকা উচিত আর বলে তো লাভ নেই, আমাদের করা উচিত। সেটি হচ্ছে এই বাচ্চাগুলোর সেকেন্ড চান্স এডুকেশন আমরা যেটি বলি, যে তাদেরকে অল্টারনেটিভ ওয়েতে আমি নিয়ে যাব। মানে কিছু তো হয়তো আবার এক বছর ব্রেক দিয়ে আবার হয়তো ফেরত আসবে, অল্টারনেটিভ ওয়েতে নিয়ে যাব। তো এখানকার যে জায়গায় আসলাম, এই ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে কারিগরি যেটা বলছি, এর আগে একটু আমি যেতে চাই। কারিগরি শিক্ষাটাকে আমাদের যেভাবে 2010-এর শিক্ষানীতিতে ছিল, দ্যাট ওয়াজ গুড, যে ক্লাস 8 পর্যন্ত প্রাইমারি হবে, দেন ফ্যামিলি বা ওই শিক্ষার্থীটা ডিসাইড করবে যে সে কি করবে, সে কারিগরিতে ওখান থেকেই চলে যেতে পারে, একটা উইন্ডো। সেকেন্ড উইন্ডো হচ্ছে মেট্রিক পাস করার পরে, আর থার্ড যেটা হচ্ছে ইন্টার পাস করার পরে, তো আমরা তখন বুয়েট রুয়েট এদিকে যাই, এবং পলিটেকনিকে এসএসসি পাশের পরে যায়। তো আমাদের ওই জায়গাটা থেকে গভর্নমেন্টকে একটি প্রপার প্ল্যানিং করতে হবে, এবং কারিগরিতে যেতে চায় না কেন বা কারিগরিকে ছোট করে দেখা হয় কেন, এটার হচ্ছে একটি মাইন্ডসেট, এবং সাথে সাথে কারিগরিতে পাশ করার পরে সেই শিক্ষার্থীটা কতটুকু সে জব পাচ্ছে। কেননা আমার কারিকুলাম যেটা, কারিগরি যে কারিকুলাম, সেটা কি আমার মার্কেটের সাথে কি অ্যালাইন? কন্টেম্পোরারি মার্কেটের যে ডিমান্ড, যে টেকনোলজি, সেই টেকনোলজির সাথে যে চেঞ্জ হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, সেই ট্রান্সফর্মের সাথে আমাদের কারিগরি কারিকুলামটা নিত্য নিয়ত চেঞ্জ করা দরকার, আপডেট করা দরকার। তা আমাদের কারিগরি জায়গায় হাত দিয়ে কারিগরির যে কারিকুলামটি, সেটিকে মার্কেটের সাথে মিলিয়ে খোল নলচে পাল্টিয়ে আপডেট করতে হবে। তাহলে কারিগরিতে যে লোকজনের মাইন্ডসেট, সেটা চেঞ্জ হয়ে যাবে এবং লোকজন কারিগরিতে ভর্তি হবে। আমাদের কৃষি প্রজনদের কিন্তু এগ্রো বেজ অনেক কিছু করার সম্ভাবনা আছে। আমার ক্ষেত্র যেহেতু তৈরি হচ্ছে না, আমি একজনকে অ্যাবজর্ব করতে পারতেছি না, ফলে সে ওইখানেও ইন্টারেস্ট হচ্ছে না। আমি হয়তো তাত্ত্বিকভাবে বলছি, যেহেতু তার মেধা কমে এইখানে সম্ভব না, তো কারিগরি দেখে টেকে কাজ করবে, হয়তো পাসটা নিশ্চিত করবে, কিন্তু পাস নিশ্চিত করার পর যে সোশ্যাল বা অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবে, সেই জায়গা কিন্তু হতে পারতেছে না। আপনার এটা তো আপনি ধরেন শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি থেকে বললেন, যেসব কলেজের দৃষ্টিভঙ্গিতে, একটা প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন, এইটা তো হয়েছে, এবং এই যে ধরেন 56% পাস করলো, যেই কলেজের প্রাতিষ্ঠানিক দিক থেকে, ম্যানেজমেন্টের দৃষ্টি থেকে, শিক্ষকদের দৃষ্টি থেকে, মানে কারণ একটা বোর্ডের মতন থাকেন, তারা তো ম্যানেজমেন্ট বোর্ড থাকেন, বাট আপনি একজন অধ্যক্ষ হিসেবে কাজ করছেন, শিক্ষকদের একটা ম্যানেজমেন্ট থাকে, তাদের জন্য এইটা কি বার্তা নেয় বা তারা কি ধরনের কৌশল আসলে নেবেন এইটা থেকে, যেসব কলেজে ওনারা বুঝতে পারছেন যে ওনারা এই পরিস্থিতির সাথে তাল মেলাতে পারছেন না? এই পুরো শিক্ষা কার্যক্রম করতে মিনিমাম হচ্ছে 3টা পক্ষ কিন্তু যুক্ত। একটা হচ্ছে শিক্ষার্থী, একটা হচ্ছে শিক্ষক, এটাই হচ্ছে 2টা মূল শক্তি। তারপরে অভিভাবক, তারপরে শিক্ষা প্রশাসন। সেটা হচ্ছে এই শিক্ষা প্রশাসনের মধ্যে ম্যানেজিং কমিটি আছে এইটা, কিন্তু আমাদের দেশের ম্যানেজিং কমিটিগুলো এই শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে যত না আগ্রহী, তার চাইতে বেশি ছিল হচ্ছে নিয়োগ দেওয়া এবং কাউকে পদচ্যুত করার বিষয়টা নিয়ে। 2000 শিক্ষা প্রতিষ্ঠানে যেই মাপের, যেই মানের সদস্যরা যুক্ত হওয়ার কথা, শিক্ষক তারা মানে অভিভাবক বা লোকাল কমিউনিটির, যারা শিক্ষা প্রতিষ্ঠানে তো 2টা জিনিস থাকে, একটা সফটওয়্যার, একটা হার্ডওয়্যার। তাই হার্ডওয়্যার নিয়ে ওনার চিন্তা, হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে চিন্তা করার কথা শিক্ষা নিয়ে, সেইটা হচ্ছে কম। এবং বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে জিনিসটা হয়, এই শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ালিটি ডেভেলপমেন্ট করে যে লজিস্টিক সাপোর্ট এবং আনুষঙ্গিক সেই পরিবেশ নিশ্চিত করা হয় না। কারণ কি, ওখানে আয়টা পুরোটাই শিক্ষকদের বেতন ভাতার দিকে হচ্ছে ব্যয় হয়ে যায়। এমপিওভুক্তির বিষয়টা তো একটা বড় জায়গায়, এটা সরকারের পক্ষ থেকে একটা ইনভেস্টমেন্ট, যারা হয়তো সরকারি প্রতিষ্ঠান নাই, কারণ সরকারের কাছে অতখানি সম্পদ ছিল না যে অতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, কিন্তু একটা চাপ থাকে যে এখন এমপিওভুক্তি করার ক্ষেত্রে। কিন্তু পরবর্তী অ্যাসেসমেন্টের উপর বেসিস করে এইটার কি কোনো মানে নতুন করে কোনো ধরনের পরিবীক্ষণ বা কোনো ধরনের
আর একটা অ্যাসেসমেন্ট হবে যে এই প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি কি দাঁড়াবে? সেটা একটা উদ্যোগ নেওয়া উচিত। এবার যে 245টা প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, তার মধ্যে এমপিভুক্ত একটা প্রতিষ্ঠানও নেই, সবগুলোই হচ্ছে নন এমপি প্রতিষ্ঠান। তাহলে এই নন এমপি প্রতিষ্ঠান করতে হলে সরকারের এখানে অংশগ্রহণ আছে। সেটা কি, যখন প্রতিষ্ঠান করেছে একাডেমিক স্বীকৃতি দিয়েছে, তো একাডেমিক স্বীকৃতি দেওয়ার সময় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সরকারের প্রতিনিধি কিন্তু থাকছে। তাহলে সরকারের প্রতিনিধি থাকে, তাহলে তারা যে নিয়োগ দিয়েছে তাহলে কোয়ালিটি সম্পর্কে শিক্ষককে নিয়োগ দিয়েছে, এইটাই তো হওয়া উচিত। তাহলে সেইটা হচ্ছে এখন গভর্নিং বডি তো সরকারের পার্টেরই একটা অংশ, তাদের কিছু দায়িত্ব আছে, সেইটাকে ইনশিওর করা যে গভর্নমেন্ট একাডেমি স্বীকৃতি দিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় তারা যথাযথ পালন করেছে, তাহলে এইখানে পাশের দায়িত্বটা তাদের উপরে কিছু কিছু বর্তায়। একটু ভিন্ন প্রসঙ্গে ডক্টর মোস্তাফিজ আপনাকে যেটা বলি, যে ওখানে যেমন স্থানীয় জনগণেরও তো একটা এটাতে আমি বলবো যে অংশীদার হওয়ার সুযোগ রয়েছে, কারণ তারাও ম্যানেজমেন্টের ভিতরে থাকেন, সেটার একটা সিলেকশন হয়। আমাদের মানে কমিউনিটি ভিত্তিক যদি আমি বলি অ্যাপ্রোচ থাকা উচিত, যেটা বিশ্বের অনেক জায়গায় আছে, যে আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমার মানে পরিবারের সদস্যরাই পড়ছেন, সেইখানে মানে আমাদের নিজেদের অংশীদারিত্ব, সেটা দেখভালের দায়িত্ব কি সেই এলাকার মানে যারা অভিভাবক আছেন তাদের উপরে বর্তায় না? আমাদের তো সব অভিভাবক বা প্যারেন্টসরা চাইলে দেখতে পারে না, তারা স্কুলে যেতে পারেন, তাদের কতগুলো মিটিং হয়, এই ফরম্যাটে আছে। কিন্তু স্কুল ম্যানেজমেন্টের জন্য স্ট্রাকচার আমাদের আছে যেটি, সেটা হচ্ছে প্রাইমারিতে এসএমসি, আর পরে হচ্ছে ম্যানেজিং কমিটি। এখন আমাদের দুর্ভাগ্য যে জায়গাটিতে, সেটি হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এই ম্যানেজিং কমিটিগুলো বা এসএমসিগুলো পলিটিক্যালি ইনফ্লুয়েন্স। কোথাও কোথাও দেখা যায় এমপি সাহেব সরাসরি যুক্ত, কোথাও এমপি সাহেব না হলে তার ভাই, না হলে থানা তার সংগঠকের সভাপতি, তার সংগঠক। দেন স্যার যেটি বলছিলেন, ফলে দেখা গেল কি ওখানে ওনারা প্রতিষ্ঠানের কোয়ালিটির চাইতে, ওখানে প্রতিষ্ঠানের কথায় পুকুর আছে, পুকুরের মাছ কবে বিক্রি হবে, কোন শিক্ষকটি যেটি স্যার বলছেন যে রিক্রুট করা হবে সেখানে কেমন হবে, এদিকে চলে গেল। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এটা যদি রাজনৈতিকভাবে যদি মানে সরাসরি যুক্ততা থাকেও কোনো রাজনৈতিক প্রতিনিধির, তারাও তো ওই এক মানে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান রাখতে চাইবেন, কারণ জনগণের কাছে তো তাদের যেতে হয়, তাদের তো সেখানে একটা এক ধরনের জবাবদিহিতা আছে। আপনি যেটি বলছেন সেটি হচ্ছে তাত্ত্বিক দিক দিয়ে থিওরিটিক্যালি ফাইন, বাট প্র্যাকটিক্যালি সেটা হয় নাই। প্র্যাকটিক্যালি হচ্ছে ওনারা বিভিন্ন নিয়োগ, প্রয়োজনে কাউকে বাদ দেওয়া, কাউকে হেনস্থা করা, সেদিকেই তারা করেছে। আমাদের অতীত আপনি কি একমত হবেন? এখানে হচ্ছে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে ওই ওনাদের তো একটা দায়িত্ব আছেই, আবার শিক্ষকদের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে। তাই সেই দায়িত্বটাও কিন্তু কিছু গ্যাপ হয়ে আছে। যেমন এই বছর এনটিএসএ থেকে 42,000 শিক্ষক রিক্রুটমেন্ট দিল, মানে বেসরকারি শিক্ষক, এইটা হচ্ছে সবচাইতে বড় নিয়োগ, মানে দীর্ঘদিন হয় না। এই শিক্ষকদের কোনো ধরনের প্রশিক্ষণ না দিয়েই তারা কিন্তু প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলেন, তারা এখন পড়াবেন। তাহলে এরা পড়াবেন, এরা হয়তো আস্তে আস্তে তারা পড়ানো লেসন প্ল্যানে কোয়ালিটি অর্জন করবেন, কিন্তু তার আগে কি হবে? কিন্তু আর কোনো পেশায় কিন্তু তাকে একটা প্রাথমিক হচ্ছে প্রশিক্ষণ ছাড়া কিন্তু ঢুকানো হয় না, কিন্তু এইখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে এইটাও কিন্তু একটা কাজ। নিয়োগ প্রক্রিয়ায় এখন কিছুটা স্বচ্ছতা এসেছে, যেহেতু এনটিআরসির মাধ্যমে হয়েছে, সেখানে কিছু কোয়ালিটি নিশ্চিত হচ্ছে। কিন্তু সেইটা তো সেখানেও কিছু কোশ্চেন হয়েছে, সেখানেও কিন্তু প্রশ্ন করে হয়েছে, তারা উত্তর দিয়েছে, কিন্তু সেখানে মূল্যায়নে বা বাছাই করা যে ডেমনস্ট্রেশন পদ্ধতি, তার বাচনভঙ্গি, তার বলার কৌশল, তার শিক্ষা দেওয়ার কৌশল, এই বিষয়গুলো তো এখানে জাজ হচ্ছে না। তাহলে এইটা করতে হলে তাকে পৃথিবীর অনেক দেশে যেখানে হচ্ছে শিক্ষায় ট্রেনিং ছাড়া বা বিএড ছাড়া এইটা কিন্তু শিক্ষকতা পেশায় দরখাস্তই করতে পারে না, কিন্তু আমাদের দেশে এইটা অব্যাহতই আছে, যে কারণে নিয়োগ প্রক্রিয়া কিছুটা স্বচ্ছতা এসেছে, তারপরেও কিন্তু এইটা ওভারকাম করা যাচ্ছে না। তো এখন আমরা যেটা বলতে চাই, এইটা যদি আমরা কোয়ালিটিটা নিশ্চিত করতে চাই, তাহলে এই কাজগুলো করতে হবে। আর শিক্ষা থেকে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর পরেই তো আউটপুট পাওয়া সম্ভব না, এবং সেই মূল্যায়নটা হয়তো মনিটরিংটা করা সম্ভব, যে আমি টার্গেটে নিয়ে কতটা হচ্ছে। কিন্তু একটা শিক্ষা যদি 17 বছর মেয়াদী শিক্ষা হয়, তাহলে 18, 19, 20 বছর পরে তার মূল্যায়ন করতে হবে যে এইটা আমরা কি পাচ্ছি। খালি পাশ দিতে হবে না, কিন্তু আমরা তো সেই জায়গায় যাচ্ছি। তাই সেই জায়গায় আমরা যেটা মনে করি যে এটাকে কমন একটা মোড থাকতে হবে, যেহেতু শিক্ষা
পৃথিবীর অনেক দেশে মৌলিক অধিকার আছে, আমার দেশে মৌলিক অধিকার না, এটা বাস্তবে রাষ্ট্রীয় মৌলিক দায়িত্ব। তো এইখানে আমরা দলমত নির্বিশেষে সবাই রাজনৈতিক দলের কাছে আমরা প্রস্তাব রাখতে চাই যে তারা এইখানে একটা কমন মতে, বিশেষ করে খাদ্য, বস্ত্র, শিক্ষা, 3-4টা জিনিসের কমন মতে আসুক, কমন পলিসি তৈরি হয়। 5টি আছে সে রাষ্ট্রীয় মৌলিক দায়িত্ব, হ্যাঁ, কিন্তু কিন্তু সেটাকে মৌলিক অধিকার হিসেবে এইটা যদি হয় তাহলে আমার মনে হয় এটা হতে পারে। আমরা এই আলোচনা আবার ফিরবো, একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম শিক্ষায় কোথায় মনোযোগ দিব। আমরা আলোচনায় ফিরবো বিরতির পর। জানতে চাইবো যে সামনের দিনের সরকারের কাছে শিক্ষার ব্যাপারে কোন জায়গাটাতে মনোযোগ দেওয়াটা প্রয়োজন। আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। আকমল হোসেন, যে আলোচনা আপনি করছিলেন অনেকগুলো বিষয়ের কথা বলেছেন। একটা বড় প্রশ্ন আমাদের থাকে, সেটা হলো যে শিক্ষার মান সত্যিকার অর্থে উন্নত করা সম্ভব না যদি শিক্ষকের মান আমরা উন্নতি করতে না পারি। এবং আপনি নিজেই এটা বলেছেন যে এটার যে মান রাখতে গেলে তাদের প্রশিক্ষণ, তাদের গুণগত মানের দক্ষতা নিশ্চিত করা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টি আপনাকে বলার চেষ্টা করছি সেটা হলো যে ধরুন আগামী যে সরকার আসবে তারা চিন্তা করলেন যে আমরা একটা ভালো জায়গায় বেতন নিয়ে যাব, কিন্তু কি গ্যারান্টি থাকবে সেই পুরনো একই শিক্ষকরাই তো পড়াবেন, তো বেতন বাড়ালেই কি আমার শিক্ষার মান বাড়বে কিনা, এবং কিন্তু সে আবার এটা করতেও হবে, এটা না করে কোনো উপায় নাই। সামনে গিয়ে যাওয়ার পন্থাটা কি হবে তাহলে, মানে একটা সলিউশন যদি বলেন। মানে রাজনীতিবিদরা তো দেশের সেবার জন্য কাজ করেন, তাহলে তাদের এই কনসেপ্টের জায়গা থেকে গুণগত শিক্ষা বাস্তবায়নের বিকল্প নেই। না, ওনারা করবেন বলছেন, অধিকতর বিনিয়োগ করার কমিটমেন্টও দিচ্ছেন। সেই জায়গায় আমি 3টা কথা বলতে চাই। যে প্রথমে আমার দরকার হচ্ছে শিক্ষার দর্শন, তারপরে শিক্ষার অর্থায়ন এবং ব্যবস্থাপনা। এই 3টা যথাযথ করার প্রয়োজন। কারণ একজন মানে লেখাপড়া শিখে ভালো ডিগ্রি অর্জন করে সে সমাজের বিরোধী কাজ করে, সে অন্যের জমি জাল করে, অন্যকে হত্যা করে, এইটাকে আমরা শিক্ষা বলবো না। তাহলে আমি শিক্ষার মানের আচরণের পরিবর্তনের সাথে দেশ জাতির উপকার হবে, তাহলে সেই জায়গায় গেলে শিক্ষার দর্শনটা লাগবে। স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তা, একজনকে শ্রদ্ধা করতে শেখা, এই বিষয়গুলো লাগবে। এবং এই কাজগুলো করতে হলে কারা করবেন? প্রথমে হচ্ছে পরিবার করবেন, তারপরে হচ্ছে শিক্ষকরা করবেন, তারপরে কমিউনিটি করবেন। এবং এই কাজগুলো সমন্বয় করার জন্য সরকারের একটা ভূমিকা থাকা দরকার। শিক্ষকদের হচ্ছে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিতে হবে, কারণ প্রতিনিয়তই তথ্যের পরিবর্তন হচ্ছে, সেই কাজটা করতে হবে। এবং নতুন যাদের রিক্রুটমেন্ট করবেন তারা যেন এই রকম প্রশিক্ষণের ভিতর দিয়ে এসে এই কাজটাগুলো করেন, তো সেই জায়গাটা করতে হবে। ডক্টর মোস্তাফিজ, আপনার কাছ থেকে কি ধরনের পরামর্শ থাকবে আপনার আগের গবেষণা থেকে? কোয়ালিটি শিক্ষার জন্য কি দরকার? কোয়ালিটি টিচার, কোয়ালিটি ম্যাটেরিয়াল, এই দুটো প্রথমে। কোয়ালিটি টিচারের জায়গায় আমাদের বড় ঘাটতি রয়ে গেছে। এই সময়ে আমরা অনেকগুলো স্কুল তৈরি করা হয়েছে, গত যে পিডিপি যেটা সরকারি বড় প্রজেক্ট প্রাইমারি এডুকেশনের,
সেটা তো অনেক স্কুল তৈরি করা হয়েছে, অনেক ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে। পিডিপি 4-এ যেটা হয়েছে, পিডিপি 4-এ ডেভেলপ করা হয়েছে অনেকগুলো। এখন আর স্কুল বাংলাদেশে সেভাবে দরকার নেই। কেননা এখন যেটি হচ্ছে, যেহেতু আমাদের বার্থ রেট কমে যাচ্ছে, আর আমরা কোনো একটি অদৃশ্য কারণে আমাদের মেইন স্ট্রিম স্কুলগুলোতে বাচ্চাগুলোকে ধরে রাখতে পারছি না। গতবার বিএনবিএসের রিপোর্টে দেখবেন 10 লক্ষ শিক্ষার্থী আমাদের মেইন স্ট্রিম থেকে হারিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকেও সরকারি স্কুলের শিক্ষার মান নিয়ে, অনেক সরকারি স্কুলের শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। এখন যেটি হচ্ছে, প্রথমে শিক্ষকদেরকে সেভাবে তৈরি হচ্ছে। স্যার কিন্তু যথার্থ বলেছেন যে শিক্ষকদেরকে সরাসরি যে রিসেন্ট যে 42,000 শিক্ষক কী হলো, তাদেরকে ক্লাসরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখুন বিসিএস পরীক্ষার পরে যিনি পুলিশে হয় ওনাকে কিন্তু সরাসরি দেওয়া হয় না, ওনাকে সারদা পাঠানো হয়। আপনি যিনি হচ্ছে প্রশাসনে, ওনাকে বিপিএটিসিতে পাঠানো হয়। ওখানে প্রশিক্ষণ পেয়ে আসার পরে দেওয়া হয়। কিন্তু একই সাথে বিসিএসে একজন শিক্ষককে সরাসরি আগে প্রদান করা হয় কোনো কলেজে, তারপরে তাকে 6 মাস বা 1 বছর পরে নাইমে পাঠানো হয় প্রশিক্ষণের জন্য। একই সিস্টেমে, একই রিক্রুটমেন্টে 2 ধরনের পদ্ধতি, যার কারণে শিক্ষাকে আসলে কি প্রায়োরিটিতে থাকে কিনা একটি কোশ্চেন রয়ে যায়। দ্বিতীয় হচ্ছে, শিক্ষার যে জায়গায় কোয়ালিটি ম্যাটেরিয়াল, আমাদের এই কোয়ালিটি ম্যাটেরিয়াল, কোয়ালিটি ইকুইপমেন্ট, এটি আমরা দীর্ঘদিন ধরে ভুগছি। এই জায়গাতেও নেই। আপনি এডুকেশন বাজেটের যেখানে নেক্সট যে গভর্নমেন্ট আসবেন, তাদেরকে কাজ করতে হবে, শিক্ষায় অর্থায়ন বাড়াতে হবে। আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বলেন যে আপনি দীর্ঘদিন এই শিক্ষকতার সাথে যুক্ত আছেন। সরকার যদি বিশেষভাবে বিনিয়োগ বাড়াতে চায়, প্রথম আপনি একটি কোন জায়গাকে নির্দেশ করবেন যে এই জায়গায় আরও বেশি বিনিয়োগ দরকার? কোয়ালিটি ডেভেলপমেন্টের জায়গায় হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ আর হচ্ছে ম্যাটেরিয়াল সরবরাহ করা, এই 2টা জায়গায় হচ্ছে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। একই সাথে শিক্ষায় গবেষণা। দর্শক, আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। আপনারা শুনলেন যে শিক্ষায় যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো আছে, তার মধ্যে সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন হলো শিক্ষার মানের বিষয়টা। আমাদের যারা সন্তানরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, তারা যথাযথ গুণগত মান নিয়ে শিক্ষা নিয়ে বের হতে পারছেন কিনা সেই সংশয়টা আছে। এবং সাম্প্রতিক সময়ে যখন সত্যিকারভাবে আমরা অ্যাসেসমেন্টের জায়গায় হয়তো ফেরত এসেছি, তখন এই বিষয়গুলো আরও প্রকটভাবে উঠে আসছে। শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব নিঃসন্দেহে রাজনৈতিক দলের কাছ থেকে সামনের দিনে বাংলাদেশে দেখতে পাওয়া যাবে, কিন্তু সেখানে করতে গেলে কি ধরনের পদক্ষেপ নিতে হবে, কোন জায়গায় বিনিয়োগ করতে হবে, সেটা ঠিক করা প্রয়োজন। সবচাইতে প্রয়োজন সম্ভবত হলো যে মানের বিষয়কে চিন্তা করে আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ আছে, মান আছে, সেই জায়গাটাতে ফোকাস করা দরকার এবং দেখা দরকার যে সত্যিকার অর্থেই সকল শিক্ষার্থী আসলে একটা প্রকৃত শিক্ষা নিয়ে বের হতে পারছেন কিনা। আমরা আশা করব যে সামনের দিনে যে নির্বাচিত সরকার আসবেন, তাদের যেই যতগুলো প্রাধিকার থাকবে উন্নয়নের ক্ষেত্রে, তার মধ্যে শিক্ষা সর্বোচ্চ স্থান পাবে। এই আশা রেখে আমাদের আজকের আলোচনা শেষ করছি। আমাদের অনুষ্ঠানে আপনারা আবার যুক্ত হবেন। আমরা আবারও জানতে চাইব কেমন আছে অর্থনীতি।